হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 5-এর 3 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো গত ক্লাসে আমরা কি পড়ছিলাম? গত ক্লাসে হচ্ছে আমরা একটা পরমাণুকে কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয়, কিছু ব্যতিক্রম নিয়ম ইলেকট্রন বিন্যাসের, এগুলো নিয়ে আলোচনা করছিলাম আমরা। তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে পারমাণবিক ভর আর হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো চলো শুরু করা যাক। যে ধরা যাক তোমাকে একটা পরমাণুর ভর বের করতে বলা হয়েছে। আমরা জানি একটা পরমাণুর ভর বা পারমাণবিক ভর বলতে ওই পরমাণুতে অবস্থিত ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টিকে বোঝায়, তাই না? যে আমরা জানি যে একটা পরমাণুতে আসলে কি কি থাকে, তিনটা বস্তু থাকে, মানে তিনটা জিনিস থাকে, কণা থাকে, যেটা হচ্ছে তোমার ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এখন এই তিনটাকে তুমি যদি যোগ করো তাহলে তো সেটা পরমাণুর ভর হয়ে যাবে, তাই না? এই তিনটার ভরকে যদি আমি যোগ করে ফেলি তাহলে আমি টোটাল পরমাণু ভরটা পেয়ে যাব। তাহলে এই অধ্যায়ের শুরুতে ইলেকট্রনের ভর তোমার দেওয়া ছিল, প্রোটনের ভর দেওয়া ছিল, আর নিউট্রনের ভর দেওয়া আছে। এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে একটা পরমাণুর ভর বের হয়ে যাবে। কিন্তু দেখতে পাচ্ছ এই ভরগুলো খুবই ছোট, তাই না? যে দেখো 10⁻31, 10⁻27, 10⁻27, এই মানগুলো কিন্তু খুবই ছোট। তো কার্যক্ষেত্রে ব্যবহার করার জন্য আমরা সবসময় একটা মানানসই একক ঠিক করে নেই। নক্ষত্রের ভর সাধারণত আমরা সূর্যের ভরের সাপেক্ষে মেপে থাকি। ট্রেনের ইঞ্জিনের ভর মাপতে হলে আমরা টন ব্যবহার করে থাকি। হাতির ওজন 1000 কিলোগ্রামে প্রকাশ করা হয়। আমাদের ওজন মাপি আমরা কিলোগ্রামে। কোমল পানীয়তে কতটুকু চিনি থাকে সেটা বলা হয় গ্রামে। আর ওষুধ দেখবা সবসময় কিসে প্রকাশ করা হয়? ওষুধটাকে মিলিগ্রামে প্রকাশ করা হয়। তাহলে স্বাভাবিকভাবে বিজ্ঞানীরা অণুপরমাণুর ভর প্রকাশ করার জন্য একটা মানানসই একক বের করে নিয়েছেন। সেটাকে বলা হচ্ছে তোমার AMU, যেটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। সংক্ষেপে তুমি চাইলে এটাকে ইউও বলতে পারো। তো একটা কার্বন আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশকে ইউ বা পারমাণবিক ভর একক হিসেবে ধরা হয়। একটা স্ট্যান্ডার্ড ভ্যালু ওনারা ধরে নিছে, যেটা হচ্ছে তোমার কি, কার্বনের কয়েকটা আইসোটোপ আছে, তিনটা। ওই তিনটার মধ্যে একটা আইসোটোপের 1/12 অংশকেই তারা হচ্ছে পারমাণবিক ভরকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিছে, যার মান হচ্ছে ফিক্স। দেখো 1U = 1.661 × 10⁻27 কেজি। ঠিক আছে, আপনার এটা মনে রাখবেন। তাহলে অর্থাৎ অন্যভাবে বলা যায় এই নতুন এককে 12 আইসোটোপ কার্বন পরমাণুর ভর কত হবে? 12U। ঠিক আছে। আচ্ছা। এবং ইলেকট্রনের ভর তোমার হবে কত? ইলেকট্রনের ভরটাকে আমরা চাইলে ইউ আকারের মাধ্যমে এভাবে লিখতে পারি, প্রোটনের ভরকে এভাবে লিখতে পারি, নিউট্রনের ভরকে এভাবে লিখতে পারি। তুমি চাইলে ওই যে তোমার অধ্যায়ের শুরুতে যেভাবে ছিল ওভাবে লিখতে পারো। অথবা তুমি যদি একক দিয়ে প্রকাশ করতে চাও তাহলে হচ্ছে 0.005485 এর সাথে আপনি যদি 1.6 এটা গুণ করে দেখবেন যে 9.11 × 10⁻31 আসবে। ঠিক আছে, দুইভাবে প্রকাশ করা যায়। এখন তোমাদের মনে হতে পারে যেহেতু পরমাণুগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দিয়ে তৈরি এবং আমরা আলাদা আলাদা ভাবে এগুলোর ভর জানি, কাজেই আমরা এখন যে কোনো পরমাণু ভর বের করে ফেলতে পারবো। কিন্তু আসলে এটা পুরোপুরি সত্যি না। কেন সত্যি না? যে এই ভর ব্যবহার করে আমরা পরমাণুর ভরের কাছাকাছি একটা মান বের করতে পারবো, কিন্তু অ্যাকুরেট ভ্যালু আমরা কখনোই পাবো না। কাছাকাছি ভ্যালু বের করতে পারবো কিন্তু অ্যাকুরেট ভ্যালু পাবো না, যেটা হচ্ছে প্রকৃত ভরটা আমরা কখনোই পাবো না। তো যেমন আমরা এই নতুন এককে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রনের ভরের সমষ্টি থেকে কার্বন 12 এর পরমাণুর ভর বের করে দেখতে পারি। এটি 12U আসা উচিত, তাই না? আমাদের এখানে বলে দিচ্ছে যে কার্বনের পরমাণুর ভর কি হবে? 12U আসা উচিত। তাই আমরা এখানে ক্যালকুলেশন করে দেখবো যে আসলে 12U আসতেছে কিনা। যেহেতু কার্বন 12 পরমাণুতে 6টা ইলেকট্রন থাকে, 6টা প্রোটন থাকে, আর 6টা কি থাকে? নিউট্রন থাকে। মানে এটা যেহেতু আইসোটোপ, তাহলে এই প্রথমে এই পরমাণুর ভর কি হবে বলতো? প্রথমটা হচ্ছে তোমার কি, নিউট্রনের ভর। তারপরটা হচ্ছে তোমার কিসের ভর ছিল? এই যে দেখো, প্রোটনের ভর। তারপরটা হচ্ছে নিউট্রনের ভর। কেন 6 দ্বারা গুণ করছে বলতো? কারণ এখানে 6টা ইলেকট্রন, 6টা প্রোটন, 6টা নিউট্রন ছিল। ঠিক আছে, কমন নিয়ে জাস্ট যোগ করে দিচ্ছে। তো আমি যখন ক্যালকুলেশন করলাম দেখলাম যে আমার আসছে 12.09U, মানে একটু বেশি আসছে, তাই না? তোমরা দেখতে পাচ্ছ এটা হুবহু 12U না এসে প্রায় 0.8% কি আসছে, বেশি আসছে। তা শুধু 12 কার্বনের জন্য নয়, যে কোনো পরমাণুর জন্যই যদি তুমি ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ভরের সমষ্টি থেকে পরমাণুর ভর বের করতে চাও, দেখবা যে সেই ভর প্রকৃত পরমাণুর ভর থেকে একটু কি আসবে, বেশি আসবে। তাহলে যেহেতু প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায় ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য, মানে কি খুবই ছোট, এবং পরমাণুর ভর বের করার সময় এই ভরটাকে আমরা বিবেচনা না করলেও তেমন কোনো পার্থক্য হয় না। তাই আমরা অনুমান করতে পারি প্রোটন এবং নিউট্রন মিলে কি নিউক্লিয়াস গঠন করার সময় অন্য কোনো কারণে সম্মিলিত ভর কমে যায়। তা তোমরা আগে নিউক্লিয়ার বলের কথা জানছো, যে নিউক্লিয়ার ভিতরে প্রোটন ও নিউট্রন এই নিউক্লিয়ার বলে একে অন্যকে কি আকর্ষণ করে। আমরা কিন্তু অধ্যায়কে পড়ছিলাম যে নিউক্লিয়াসের ভিতরে তোমার কি নিউক্লিয়ার বল থাকার কারণে এরা একজন আরেকজনের জায়গায় ঠিকভাবে থাকতে পারে। তাহলে যেহেতু ভর কমে যায়, যেহেতু আমরা দেখি যে আমরা পাই হচ্ছে 12U, কিন্তু
প্রকৃতপক্ষে আসার কথা হচ্ছে 12.09। কেন আমরা কম পাচ্ছি এটা নিয়ে কথা বলতেছি, যে ভর যেহেতু কমে যায় সেটা আপেক্ষিক সূত্রের E = mc² হিসাবে শক্তিতে পরিণত হয়। এবং এই শক্তিতে নিউক্লিয়াসের ভেতর প্রোটন ও নিউট্রন আটকে থাকে। যেই ভরটা তোমার কমে যায়, যে এখানে ধরো 12.09 আসার কথা, কিন্তু এই 09টা কোথায় গেল? এই 09টা আসলে শক্তিতে পরিণত হয়ে গেছে। তাদের আকর্ষণ বল থাকার কারণে তারা পরস্পর সেখানে তোমার E = mc² সূত্র অনুযায়ী সেই ভরটা শক্তিতে পরিণত হয়। একমাত্র ভরকে শক্তিতে পরিণত করার সূত্র হচ্ছে এই যে E = mc²। কাজে তোমরা বুঝতে পারতেছো যে একটা পরমাণুতে শুধু নিউট্রন ও পরমাণু সংখ্যা জানলে তাদের আনুমানবিক পারমাণবিক ভর বের করা যায়, কিন্তু প্রকৃত পারমাণবিক ভর কত সেটা কিন্তু জানা সম্ভব হয় না। এই জন্য বিজ্ঞানীরা অনেক পরিশ্রম করে সকল মৌলের ভিন্ন ভিন্ন সকল আইসোটোপের পারমাণবিক ভর নির্ণয় করে রাখছে, আমাদের যাতে কষ্ট না হয়। বিজ্ঞানীরাই তোমার হচ্ছে কয়েকটা যেসব মৌলের আইসোটোপ আছে সেসব মৌলের পারমাণবিক ভর অলরেডি বের করে দিয়ে গেছে। আপনারা জাস্ট মনে রাখবেন, যেমন দেখেন কার্বনের দুইটা আছে, 12 কার্বন, এটা তো আমরা দেখছি 12U হয়। আর 13 কার্বনের কত হয়? 13.003। তেমনি ক্লোরিনের আছে, কপারের আছে, সিলভারের আছে, ইউরেনিয়াম আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইউরেনিয়াম দিয়ে কিন্তু আমরা রিয়েল ওয়ার্ল্ডে অনেক কাজ করে থাকি। আমাদের বিদ্যুৎ উৎপন্ন থেকে শুরু করে বিভিন্ন পারমাণবিক বোমা থেকে শুরু করে ইউরেনিয়াম অনেক বেশি কাজে লাগে। ঠিক আছে, তাহলে এবারে সম্পূর্ণ ভিন্ন একটা প্রশ্ন। ধরা যাক তোমার কাছে ক্লোরিনের পারমাণবিক ভর কত সেটা জানতে দেওয়া হলো। ঠিক আছে, কত এটা আমরা জানবো, কিন্তু ক্লোরিনের আইসোটোপ কয়টা আমরা দেখছি। দেখো, ক্লোরিনের আইসোটোপ হচ্ছে তোমার দুইটা, একটা হচ্ছে 35 ক্লোরিন, একটা হচ্ছে 37 ক্লোরিন। এখন এই যে ক্লোরিন 35 আর ক্লোরিন 37, তাদের পারমাণবিক ভর এখানে কত দেওয়া আছে দেখো তো। একটা হচ্ছে 34.968, আর একটা হচ্ছে 36.956। এই যে লিখে দিছে ওরা। তাহলে তুমি ক্লোরিন এর পারমাণবিক ভর কোনটা বলবা? এটা বলবা নাকি এটা বলবা? তো বিজ্ঞানীরা এই প্রশ্নটির একটা যৌক্তিক উত্তর প্রস্তুত করছেন। যখন কোনো মৌলের একাধিক আইসোটোপ থাকে তখন তাদের প্রাপ্ত শতকরা পরিমাণের উপর গড় করে মৌলটির পারমাণবিক ভর নির্ণয় করা হয়, দুইটাকে যোগ করে সেটাকে পার্সেন্টেজে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে তোমার পারমাণবিক ভরটা বের করা হয়। কিভাবে দেখো তো। প্রকৃতিতে ক্লোরিন 35 পাওয়া যায় তোমার 75.77%, আর 37 পাওয়া যায় কত? 24, মানে বাকিটা আর কি 100 থেকে বা মাইনাস করে দিলে যেটা থাকে 24.23%। এখন তার পারমাণবিক ভর তো আমাদের জানি, আমরা জানা আছে। তাহলে এখন আমরা তাদের মৌলের গড় পারমাণবিক ভর কিভাবে বের করব? গড় বের করার জন্য আমাদেরকে যে দুইটাকে, এই যে দেখো, এটার সাথে এটার পার্সেন্টেজ গুণ করবা, এই যে, আর এটার সাথে এটার পার্সেন্টেজ গুণ করে দুইটা যোগ করে দিবা। যোগ করে পার্সেন্টেজ নেওয়ার জন্য তোমাকে 100 দ্বারা ভাগ করবা, দেখবা যে আমাদের একটা গড় মানটা বের হয়ে যাবে। ঠিক আছে, যেটা হচ্ছে 35.45। এটাই কিন্তু আমরা ব্যবহার করি, ক্লোরিনের ভর কিন্তু আমরা 35.45 এটাই কিন্তু ব্যবহার করি। অর্থাৎ তুমি যদি কোনো পাত্রে রাখা কিছু ক্লোরিন মৌলের ভিতর থেকে যে কোনো একটা পরমাণুর পারমাণবিক ভর বের করো, তাহলে হয় সেটা 34 আসবে অথবা 36 আসবে। কারণ যেহেতু আইসোটোপ দুইটা, এখন তুমি যদি হুট করে একটা উঠাও তাহলে এই দুইটার বাইরে তো কোনোটা আসা সম্ভব না, তাই না? কখনোই 35.45 হবে না, কারণ প্রকৃতিতে পাওয়া যায় এই দুইটা। কিন্তু আমরা নর্মালি হচ্ছে আসার কথা হচ্ছে তোমার 35, কিন্তু আমরা কখনোই 35 পাই না। কিন্তু ক্লোরিন মৌলের পারমাণবিক ভর হিসাবে ধরা হয় কাকে? 35কে। পরবর্তী অধ্যায়ে পর্যায় সারণীতে তোমরা দেখবে ক্লোরিনের পারমাণবিক ভর হিসাবে এই সংখ্যাটাই লেখা আছে। আমরা মূলত কিন্তু মেইনলি এটাকেই ধরি ক্যালকুলেশন হিসাব করার জন্য। ঠিক আছে, এখন রসায়ন বিজ্ঞানে পারমাণবিক ওজন বলে একটা রাশি ব্যাপকভাবে প্রচলিত আছে, এটাকে অ্যাটমিক ওয়েট বলে। যদিও পদার্থবিজ্ঞানে ওজন কথাটার একটা সুনির্দিষ্ট অর্থ আছে। ওজন হচ্ছে বল, ভরের সঙ্গে তুমি যদি 9.8 কে কি করো, গুণ করো, তাহলে কিন্তু ওজন পাবো। আমরা কিন্তু অধ্যায়কে পড়ছিলাম, তাই না? যে W = mg, তোমার ওজনের সাথে তুমি যদি, তোমার ভরের সাথে তুমি যদি 9.8 কে গুণ করো তাহলে তুমি কি পাবা? ওজন পাবা, এবং সেটার একক হবে নিউটন। কিন্তু রসায়ন বিজ্ঞানে পারমাণবিক ওজন বলতে একক বিহীন গড় আপেক্ষিক পারমাণবিক ভরকে বোঝানো হয়ে থাকে। অর্থাৎ মৌলের পারমাণবিক ভরকে তুমি 1U দিয়ে ভাগ দিলে আপেক্ষিক পারমাণবিক ভর বের হয়ে যায়। তুমি তোমার মৌলিক ভরকে যদি, মৌলিক পারমাণবিক ভর জানা থাকে, তাহলে সেটাকে যদি 1U দ্বারা ভাগ করো, যেটা আসবে সেটাই তার আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, তাহলে দুইটা ভরের তুলনা বলে এটা একটা সংখ্যা, যে কোনো একক, এটার কোনো একক নাই। এখন আপেক্ষিক কথাটা কিন্তু আমি বারবার বলি যে আপেক্ষিক কথাটা সবসময় দুইটা বস্তু থাকতে হয়। যে একটা বস্তুর সাপেক্ষে আমি অন্য কোনো বস্তুর ভর বের করি, সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। ঠিক আছে, যার কোনো একক হবে না। এখন মৌলের ভর সংখ্যা এবং তার শতকরা পরিমাণ জানা থাকলে আমরা একটু আগে দেখছি কিভাবে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয়, তা আমরা শিখছি, তাই না? এই যে এখানে আমরা শিখে গেছি। কিন্তু এখন যদি উল্টাটা বলে, যে এর উল্টাটা কি করা সম্ভব? অর্থাৎ যদি কোনো মৌলের দুইটা আইসোটোপ থাকে এবং তুমি ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর জানো,
তাহলে এই তথ্যগুলো থেকে তুমি কিভাবে ওই মৌলের আইসোটোপ দুটির প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করবে। আগে আমাদের কোশ্চেনে কি দেওয়া ছিল? আমাদের কোশ্চেনে শতকরার পরিমাণ আর হচ্ছে তোমার কি ইন্ডিভিজুয়াল তাদের পারমাণবিক ভর দেওয়া ছিল আইসোটোপে। কিন্তু এখন তোমার প্রশ্নে কি দেওয়া? এখন তোমার প্রশ্ন হচ্ছে তাদের পারমাণবিক ভর দেওয়া আছে এবং তাদের গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে এই পার্সেন্টেজটা তুমি বের করবে। ঠিক আছে? এখন দেখো এখানে একটা অঙ্ক আছে, এটা আপনারা বাসায় একটু ট্রাই করবেন। যে কপারের তোমার 63 কপার আর 65 কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর ওরা দিয়ে দিছে 63.5। এখন তোমার কাজ হচ্ছে কি? তোমার কাজ হচ্ছে প্রকৃতিতে আমি কত পার্সেন্ট কপার এটা পাই আর কত পার্সেন্ট কপার 65টা পাই। এটা আপনারা বাসায় একটু ট্রাই করবেন। যদি না পারেন আমাকে কমেন্ট বক্সে বলতে পারেন, আমি তাহলে নেক্সট দিন এটা সলভ করে তারপরে অন্য ক্লাস শুরু করব। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি আমাদের লাস্ট টপিক, যেটা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভর। এতক্ষণ তো আমরা হচ্ছে কি ও পারমাণবিক ভর নিয়ে কথাবার্তা বলছি। এবার হচ্ছে আমাদের কথাবার্তা হচ্ছে আণবিক ভর, সবচেয়ে ইজি। আপেক্ষিক পারমাণবিক ভর ব্যবহার করে অণুর ভর বের করা হলে তাকে আপেক্ষিক আণবিক ভর বলা হয়। এখন অণু কাদেরকে আমরা বলি বলো তো? ধরো হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে অক্সিজেন, এরা যদি সিঙ্গেল সিঙ্গেল থাকে এদেরকে আমরা পরমাণু বলি। কিন্তু একটা ক্লোরিন যদি ডাবল আকারে থাকে সেটা হয়ে যাবে অণু। মানে একই মৌল যদি দুই তিনবার আকারে থাকে, একের অধিকবার থাকে, সেটা হচ্ছে তোমার অণু। যেমন অক্সিজেন যদি একলা থাকে সেটা পরমাণু, যদি অক্সিজেন দুইটা এরকম অণু আকার, এটাকে বলে অণু আকারে। ঠিক আছে? নিচে সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, যেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্যাস আকারে থাকে। তাহলে অর্থাৎ অণুর ভিতর যে পরমাণুগুলো রয়েছে সেই পরমাণুগুলোর আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে প্রাপ্ত গুণফলকে যোগ করে অণুর আপেক্ষিক আণবিক ভর বের করা হয়। এটা আপনারা মাথার উপর দিয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু আসলে কিন্তু আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি তাহলে কিন্তু ইজি। দেখো আমি এটা পরে আসতেছি। যেমন কার্বন ডাই অক্সাইডের আপেক্ষিক আণবিক ভর আমাদের বের করতে বলছে। ঠিক আছে? তাহলে আমাদের কাকে দেখতে হবে যে এখানে কার্বন ডাই অক্সাইডে কার্বন কয়টাও আছে আর অক্সিজেন কয়টা আছে। এখানে আমরা দেখতেছি কার্বন আছে একটা, আর অক্সিজেন আছে কয়টা? দুইটা পরমাণু আছে। এখন কার্বন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর আমাদের এগুলো কিন্তু মনে রাখতে হবে। আপনাদের পর্যায় সারণী যে চার্ট থাকবে মানে আগামী চ্যাপ্টার, ওখানে দেখবেন 1 থেকে 118টা মৌলের সবগুলার পারমাণবিক ভর দেওয়া আছে। তো আপনারা এটা একটু মনে রাখার চেষ্টা করবেন। 1 থেকে 30 পর্যন্ত পড়লে আই গেস এনাফ, আপনাদের এর বাইরে আসে না। তো কার্বনের হচ্ছে তোমার কত? 12। আর অক্সিজেনের হচ্ছে 16। এখন দেখো কার্বনের, আমার কার্বন কটা ছিল? একটা, তাহলে আমি 12 লিখবো। যোগ অক্সিজেন কটা ছিল? দুইটা। তাহলে এই দুইটার সাথে 16 কি আকার আসবে? গুণ আকার আসবে। কেন গুণ আকার আসবে? কারণ 16 কয়বার, কয়টার জন্য? দুইটা অক্সিজেনের জন্য, এই জন্য দুই দ্বারা গুণ করেছে। জাস্ট যোগ করে দেন, কত পার্সেন্ট? 44। এবার এই কথাটা পড়েন তো, যে পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরকে পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে, এই যে পরমাণুর সংখ্যা দিয়ে যদি থাকে, পরমাণুর সংখ্যা দিয়ে গুণ করে গুণফলটাকে আমরা যদি যোগ করি, এই যে তাদের মধ্যে যোগ, যদি যোগ করি তাইলে আমরা কি পাবো? অণুর আপেক্ষিক আণবিক ভর বের করা হয়। ঠিক আছে? আপনারা বাসায় একটা করবেন আপেক্ষিক আণবিক ভর, আমি এখানে লিখে দিতেছি, এটা আপনারা নিজে একটু করবেন। CH3COOH, এটার আপেক্ষিক আণবিক ভরটা আপনারা একটু বের করবেন। ঠিক আছে? এটা হচ্ছে তোমার ভিনেগার বলা হয় নর্মালি। তো এটা আপনারা বাসায় একটু ক্যালকুলেশন করবেন। ঠিক আছে? আরেকটা করবেন আপনারা, NH3, অ্যামোনিয়া যেটা। ঠিক আছে? অ্যামোনিয়া, তারপর হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। এই মৌলগুলোর আপনার আপেক্ষিক আণবিক ভর প্র্যাকটিস করলে আশা করি সমস্যা হবে না। যদি কোনো ধরো নাইট্রোজেনের পারমাণবিক ভর তুমি জানো, তাহলে কি করবো? তোমার নেক্সট চ্যাপ্টারে পর্যায় সারণী সুন্দর করে চার্ট দেওয়া আছে, ওখানে ভরটা দেখে নিবা, দেখবা যে কত আসে, 14 আসে হাইগেস নাইট্রোজেন। ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই, চ্যাপ্টার আমাদের শেষ। আশা করি কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে কমেন্ট বক্স সবসময় ওপেন, আপনারা কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো লিখতে পারেন। এছাড়া হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ক্লাস নেওয়ার জন্য একটা গ্রুপ আছে, যেখানে আমিও অ্যাড আছি। আপনাদের যদি যে কোনো পার্সোনাল প্রবলেম বা যে কোনো টপিক বুঝতেছেন না, আপনি হচ্ছে ওখানে আমাকে শেয়ার করতে পারেন, আমি সেখানে অ্যান্সার দিয়ে দিব। ঠিক আছে? সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।